আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং ব্রেকিং কিছু তথ্য নিয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দেব লোমহর্ষক নির্যাতনের তথ্য। হাত পা চোখ বেঁধে ঝুলিয়ে পেটানোর লোমহর্ষক তথ্য এবার নিজেই ফাঁস করেছেন ফেসবুকে এবং তুলে ধরেছেন কিভাবে সেই ডিবি হারুন তাদেরকে নির্মম নির্যাতন করেছিল ভাতের হোটেলে। সে সাথে সমন্বয়ক নাহিদ আসিফকে নিয়েও যে ভয়াবহ তথ্য প্রকাশ করলেন, রীতিমতো চমকে যাবেন। কি আছে সেই বিষয়গুলো তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দিব এবার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এবার ব্যাখ্যা দিয়েছেন। কি সেই ব্যাখ্যা দিল, কেনই বা ছাত্রলীগের সাথে যোগ দিয়েছিল সেই শিবিরের সেক্রেটারি, এ সকল বিষয় নিয়েও থাকছে একটি বিস্তারিত তথ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি আপনাদের কিভাবে হাত পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় সমন্বয়ক এই আবু বাকেরকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিবি অফিসে হেফাজতে থাকা অবস্থায় দ্বিতীয় দিন নির্মম নির্যাতন করা হয় সমন্বয়ক আবু বাকের মজুমদারের ওপর। ফেসবুকে সেই ঘটনার নির্মম বর্ণনা তুলে ধরেছেন তিনি নিজেই। বলেছেন, টর্চার সেলে তাকে চোখ ও হাত পা বেঁধে ঝুলিয়ে রেখে বেধড়ক পেটানো হয়। পানি চাইলে বোতলের সিপিতে করে দেওয়া হয় পানি। গতকাল সোমবার নিজের ফেসবুকের স্ট্যাটাসে দিয়ে এমন একটি তথ্য দেন। তিনি ডিবি অফিসে ঘটে যাওয়া সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। বর্ণনা শুরুতে আবু বাকের বলেন, ডিবি হেফাজতে দ্বিতীয় দিন আমাকে নাহিদ ভাইকে এবং আসিফ ভাইকে হারুনের অর্থাৎ ডিবির সাবেক প্রধান এই হারুনুর রশিদ তার সামনে নিয়ে যায়। হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির। আমাদেরকে বলেছিল আমি নেতা ছোট করি, নেতা বানাই না। সেই সাথে তিনি বলে, দেখোস নাই নূরকে কি করে ছেড়ে দিছি, নূর এখন রিমান্ডে কান্ডাকাটি করে। তিনি যেভাবেই বলুক কথা বলুক না কেন, আমরা তিনজন খুবই দৃঢ়ভাবে তার কথা বলেছিলাম। এক পর্যায়ে তিনি আমাকে বলেন, তুই শিবির? আমি বলি না, আমি শিবির না। তিনি আবারও এক উচ্চ শব্দে বলে, না তুই শিবির করস। তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হয়, নিয়ে হাত উপরে ঝুলিয়ে বাঁধা হয়। আমি বলি, পিঠে মারলে মরে যাব, বাম পায়ে একটু সমস্যা আছে, বাম পাটা ভেঙে যাবে। ওরা কিছু বলে না। একের পর এক আঘাতে শরীরে পড়তে থাকে জানিয়ে তিনি বলেন, এক পর্যায়ে নিতম্বে মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে আর আমি চিৎকার দিয়ে উঠি। আর ওরা বলে প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি। আমি বলি না। এরকমভাবে চলতে থাকে। স্কুল লাইফে টিচারদের অনেক মার খেয়েছিলাম। স্যারেরা ব্যাদ ব্যবহার করতেন। মারার সময় নার্ভ সিস্টেম অটোমেটিক একটা প্রোটেক্টিভ ভূমিকায় চলে যেত, অন্তত মেন্টাল প্রেশারে থাকতো। কিন্তু এখন তো তা নাই। চোখ বন্ধ, হাত বাঁধা, যেন হুট করে লাঠির আঘাত লাগতেছে। পানি চাইলেও বোতলের সিপিতে পানি দিত জানিয়েছেন এই বাকের। খুব ভয়ঙ্কর লাগছিল এবং ব্যথা তুলনামূলক বেশি পাচ্ছিলাম। আমি পানি চাই, বোতলের সিপিতে করে এক সিপি পানি দিয়েছিল। জিহ্বা গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছিল। বেধড়ক মারার পর এক পর্যায়ে সামনে থেকে একজন বলে ওঠে, ওরে রেস্ট দে। বড় নিঃশ্বাস নিলাম আর ভাবতেছিলাম, যত ভয় পাইছি যে সহ্য করতে পারছি না, তাতেও না। আসলে বেঁধে পেটালে কার সহ্য হয়? যাই হোক, তারপরে দ্বিতীয় দফায় মার খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। এরপর প্রস্রাবের বেগ পেলে তাকে ঝুলিয়ে রাখা থেকে খুলে দেওয়া হয় জানিয়ে বলেন, উপরে হাত ঝোলানো হলে পায়ের আঙ্গুলে ফ্লোরের লাগিয়ে একটু ভর দেয়া যাচ্ছিল। প্রথম দফা মারার পর আমাকে প্রায় 1 ঘন্টারও বেশি এভাবে ঝুলিয়ে রাখা হয় আর আমি পানি চাইলে বোতলের মুখে সিপিতে পানি দিত। এভাবেই যাচ্ছিল আর মনে মনে সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত নিচ্ছিলাম আর ভাবতেছিলাম নাহিদ ভাই আর আসিফ ভাইরেও যেন কি অবস্থা। ওই সময় আমি তুলনামূলক ওনাদের থেকে স্ট্রং ছিলাম। যাই হোক, এক পর্যায়ে আমার অনেক প্রস্রাবের বেগ হলে তাদেরকে জানালে ওয়াশরুমে নিয়ে যায়। সুস্থ হিসেবে টর্চার সেলে ঢুকিয়ে নির্যাতন করে অবশ বানিয়ে বের করা হয় জানিয়ে ওই সমন্বয়ক বলেন, ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমাকে আর ঝোলায়নি, এবার একটা চেয়ারে বসতে দেয়। হাত চোখ বাঁধা অবস্থায় পড়ে থাকি আর সেকেন্ড রাউন্ডের অপেক্ষা করি। সেকেন্ড রাউন্ড কখন শুরু হবে জিজ্ঞেস করলে সামনে থাকা ব্যক্তি বলেন তিনি জানেন না, তার স্যার উপস্থিত নাই। নর্মালি ঝোলানো অবস্থা থেকে বসালে ব্যথা আরও বেশি বেড়ে যায়।
ঝুলানো থেকে খোলার পর হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আবার দুজন এসে হাত খুলে দেয়, কিন্তু চোখের বাধা অবস্থা থাকে। হাঁটতে গিয়ে দেখি হাঁটা হচ্ছে না বা যাচ্ছে না। এক পর্যায়ে ওদের দুই কাঁধের ওপর আমার দুই হাতের ভর দিয়ে অনেকটা কষ্ট করে আমাকে যে রুমে রাখা হতো সেই রুমে নিয়ে যায় হয়। আমার রুমে যারা ছিলেন তাদের একজন বলতেছিল, সুস্থ একটা মানুষকে নিয়ে দেখ কি করে দিছে, এদেরকে আল্লাহ মাফ করবে না। এমন এক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেন এই সমন্বয়ক আবু বাকের। তাদের এই অক্লান্ত ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছি। এখন দেখা যাক পরবর্তীতে কি ঘটে। এবার তুলে ধরতে যাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই বিষয়টি। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে এবার কি তথ্য দিল শিবিরের সেই সেক্রেটারি, চলুন তার ব্যাখ্যাটা একটু জেনে নেই। ছাত্রলীগ যে কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে সব ধরনের সম্পৃক্ততাকে অস্বীকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ। তিনি জানান, হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ডিবেটর বিভিন্ন আয়োজনে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে আমার উপস্থিত থাকার ছবি যে সকল ভাইরাল হয়েছে সে বিষয়গুলো সবই ছিল একটি ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন। এখানে কোনো রাজনৈতিক আয়োজন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আরও জানান, হল বা ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা একান্ত ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি তাদের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অতীতের সব আন্দোলন সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানোর বিষয়টিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট করার একটি অপচেষ্টা বলেও তথ্য দিয়েছেন তিনি। সেই সাথে তিনি আরও বলেছেন, 9 দফা সম্পর্কে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি প্রসঙ্গও টেনে আনেন তিনি। এরপরেই শুরু হয় আলোচনা, যেখানে উঠে আসে এই ফরহাদের নাম এবং সেই সাথে আরও যে বিষয়গুলো উঠে আসে শিবিরের সেক্রেটারি পরিচয় হিসেবে করিয়ে দেয় ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 17-18 সেশন এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি 22-23 সেশনের জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়াও এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি এভাবেই তার যুক্তি খণ্ডান এবং তিনি তথ্য দেন, আমার ছবি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই সকল বিষয় নিয়ে তিনি এভাবেই যুক্তি দেন। ফেসবুক পোস্টে সাদিক বলেন, ফ্যাসিস্ট ঘোষণা শুধু ছাত্র রাজনীতি না, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, রাজনীতি ফ্যাসিবাদের ভাষা। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সংস্কার অবশ্যই 2400-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হোক। 2008 সালের সর্বশেষ প্রকাশ্যে কার্যক্রম ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র সংগঠন এই শিবিরের। এরপর হঠাৎ করে প্রকাশ্যে এসেছে এই শিবিরের ছাত্র শিবিরের নেতারা এবং তারা স্পষ্ট করে এবার দেশবাসীকে তুলে ধরছে তারা কিভাবে সেই 9 দফা কার্যক্রমের মূল ভূমিকা রেখেছিল এবং যেখানে এই মূল ভূমিকার মাধ্যমেই গড়ে ওঠে নতুন এক বাংলাদেশের এই স্বাধীনতা। এখান থেকে বোঝা যাচ্ছে তারা খুব গোপনে এবং খুব কঠোরভাবে কিন্তু